This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সেরা সাফল্যের সঙ্গী হয়ে তোমার সাথে এসএসসি দর্শন গেটওয়ে অক্সিজন বুকস। আর এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখবো। ভাতা মামলা আদালতে বড় ধাক্কা রাজ্যে। ভাতা মামলায় রায়, বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ। ভাতা মামলায় ধাক্কা রাজ্যের। কি হলো এদিন জানবো। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, দেখো, এই মামলা শুরুতেই বিচারপতি অমৃতা সিনহা বারবার প্রশ্ন করছিলেন যে এই ধরনের আর্থিক সাহায্য কেন, 20 থেকে 25,000 টাকার অঙ্কটা কিসের ভিত্তিতে স্থির হয়েছে, এবং যদি চাকরি হারারাই টাকা পাবেন, যাদেরকে সুপ্রিম কোর্ট নির্ধারিত করেছে যে কোনোভাবেই তাদের চাকরিতে বহাল রাখা যাবে না, সেক্ষেত্রে তাদের যদি চাকরি দেওয়া হয় তাহলে বেকাররা কেন বাড়িতে বসে টাকা পাবেন না, এই প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। আজকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, যে নির্দেশিকা দেওয়া হয়েছিল অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি যারা চাকরিহারা তাদের জন্য 20,000 টাকার ভাতা নির্ধারণ করেছিল রাজ্য সরকার, সেই নির্দেশিকা খারিজ করা হয়েছে। একই সঙ্গে যাবতীয় নির্দেশের উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ থাকছে। অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে 26শে সেপ্টেম্বর পর্যন্ত। 26শে সেপ্টেম্বরের পরে মামলাকারীরা যাবেন এবং এই মামলায় দৃষ্টি আকর্ষণ করবেন বিচারপতি। তারপর পরবর্তী সময় এই মামলার সিদ্ধান্ত নেবেন। একটা বিষয় স্পষ্ট, আদালত প্রথম দিন থেকেই বারবার একটা জিনিস প্রশ্ন করেছিল যে সরকারের টাকায় কেন বাড়িতে বসে এভাবে চাকরিহারারা টাকা পাবেন, যেখানে সুপ্রিম কোর্ট নির্দিষ্ট করেছে যে সম্পূর্ণভাবে বেআইনিভাবে চাকরি পেয়েছেন এখানে অনেকে, তারা কেন টাকা পাবেন, সেই প্রশ্নের প্রথম দিন থেকেই সরব হয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। পরপর 3টি মামলাতে একই ধরনের প্রশ্ন করেছিলেন তিনি। তারপর আজকে রায় ঘোষণা করে অন্তর্বর্তী স্থগিতাদেশ ঘোষণা করা হয়। স্পষ্টভাবে তিনি বলেছেন যে কোনো রকম ভাবে এই যে নির্দেশিকা ছিল গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারাদের জন্য 20,000 টাকার ভাতা, সেই নির্দেশিকা আপাতত খারিজ থাকছে। অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে। অন্তর্বর্তী স্থগিতাদেশ আগামী সেপ্টেম্বর 26শে সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে। পরবর্তী সময় রাজ্য সরকার যদি চায় তাহলে এই মামলায় আলাদা করে মামলা মেনশন করতে পারেন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে, এবং তারপর এই মামলার সিদ্ধান্ত হবে। শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো। সুমন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আমি সুমনের কাছে চলে যাবো। সুমন, এই যে ভাতায় যে ধাক্কা খাওয়া হলো, অর্থাৎ এখনো 26শে সেপ্টেম্বর পর্যন্ত এই অন্তর্বর্তী স্থগিতাদেশই থাকছে, কি বলছেন চাকরিহারারা? একেবারে তাই। দেখো সম্প্রীতি, তার কারণ এই শিক্ষাকর্মী, যারা যোগ্য শিক্ষাকর্মী, সুপ্রিম কোর্টের নির্দেশে সরকারের দুর্নীতিতে তারা চাকরি হারিয়েছেন বলে দাবি করছিলেন, এবং তাদের বেতন এখন হচ্ছে না। শিক্ষকরা বেতন পেলেও সরকার একটা ভাতার ব্যবস্থা করেছিল, কিন্তু সেই ভাতায় স্থগিতাদেশ হয়ে গেল। ভাতা আপনারা পাবেন না, আপনাদের বেতন নেই, ভাতা নেই, সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল তাতে স্থগিতাদেশ। কি বলবেন? কি আর বলার তো কিছু নেই। যেরকমভাবে ওরা যোগ্য অযোগ্য মিশিয়ে সবাইকে ভাতা দেওয়ার কথা বলছিল, সেক্ষেত্রে এইরকম রায় তো আমরা আগে থেকে ভেবেছিলাম যে আমরা তো ভাতা পাবো না। ঠিক আছে, এবার আমাদের তো ফিনান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ, আমরা তো মাইনে পাচ্ছি না। লাস্ট মার্চ মাসে মাইনে পেয়েছি, তারপরে এপ্রিল মে জুন আমাদের মাইনে বন্ধ। এবার সরকার ইন্টারভিউ রিলিফের জন্য ভাতা দেওয়া ঘোষণা করেছিলেন, কিন্তু সরকার যেটা করলেন যোগ্য অযোগ্য সবাইকে দিতে চান, সবাই শিক্ষাকর্মীদের দিতে চান। তার ফলে কী হলো, মানে পুরো ইয়েতেই ভাতার আজকে রায় বেরোলো যে ভাতা দেওয়া যাবে না। ভাতা দেওয়া যাবে না, আপনারা ভাতা সরকার আপনাদের দিতে পারবে না, ভাতায় স্থগিতাদেশ হয়ে গেল কলকাতা হাইকোর্ট থেকে। কি বলবেন? কিছু বলার নেই। আমরা প্রথম থেকেই চেয়েছিলাম, সরকারের কাছে এই আবেদনই রেখেছিলাম যে কেবলমাত্র যোগ্যদেরকে, মানে অর্থাৎ যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদেরকেই ভাতাটা দেওয়া হোক। কিন্তু তখনই আমরা দেখেছিলাম যে সরকারের তরফ থেকে জানানো হয়েছিল যে সবাইকে মিলিয়েই, অর্থাৎ সকল গ্রুপ সি গ্রুপ ডি কর্মীকে মিলিয়েই ভাতার ঘোষণা করা হয়েছিল। যোগ্য অযোগ্য মেলানোর জন্যই গন্ডগোলটা হয়ে গেল, তাই তো মনে হচ্ছে। কারণ আমরা তো বারবার চেয়েছিলাম যে যারা যোগ্য ক্যান্ডিডেট রয়েছে তাদেরকেই ভাতাটা কেবলমাত্র দেওয়া হোক, না হলে হাইকোর্টে কেস হলে সেইখানে আমাদের সকলেরই সমস্যা তৈরি হতে পারে। কিন্তু আজকে দেখা গেল যে সেই যোগ্য অযোগ্য মিলিয়ে মিশিয়ে গেল বলেই ভাতাটা স্টে অর্ডার মাননীয় বিচারপতি দিলেন। আপনাদের সংসার চলবে কি করে, আপনারা খাবেন কি? সেই জিনিসটা তো আমাদের সরকারের কাছে সবসময় বোঝা উচিত সরকারের, যে উনি তো মানবিক সরকার বলেন, কিন্তু আমাদেরকে সেই কার্যকলাপে করে দেখাতে হবে যে আমরা মানবিক, সত্যি আমরা যোগ্যদেরও ভাবছি, যোগ্যদের পাশে থাকছি। সব জায়গায় কিন্তু যোগ্য অযোগ্য মিশিয়ে দিলে, গুলিয়ে দিলে আমরা সারা জীবন এরকম ভুক্তভোগী হতেই থাকবো, এবং ভবিষ্যতে হয়তো আরও বিপদের মুখে সম্মুখীন হব। অর্থাৎ সামান্য যে ভাতা তাদের পাওয়ার কথা ছিল, তাদের বেতন হচ্ছে না, সেই ভাতাও কিন্তু কার্যত বন্ধ হয়ে গেল, স্থগিতাদেশ এসে গেল, এবং তারা বলছেন যে যোগ্য অযোগ্য মিশিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই ভাতা বাতিল হওয়ার ঘটনা ঘটলো, স্থগিতাদেশ এলো, এবং তারা কিন্তু কার্যতই হতাশ।
সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা শুনে নেবো আইনজীবী ফিরদৌস শামীম কি বলছেন। কর্মী হলো, এক্ষেত্রে ডিসিশনটা ছিল শিক্ষাকর্মীদের জন্য। সাদা খাতা জমা দিয়ে যারা গ্রুপ সি গ্রুপ ডি এমপ্লয়ি হলো তাদেরকে কেন টাকা দেওয়া হবে? ফলে আজকে সেই আর্গুমেন্টের উপর ভিত্তি করে আপনারা শুনেছেন, সেই আর্গুমেন্ট হয়েছে। আদালত উভয় পক্ষের কথা শুনে আজকে রায় প্রদান করেছেন, আজকে নির্দেশ দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ থাকবে 26 তারিখ পর্যন্ত, 26শে সেপ্টেম্বর পর্যন্ত। 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকার এভিডেভিট দেবে, তার রিপ্লাই আমরা 2 সপ্তাহের মধ্যে এভিডেভিট দেবো, তারপরে ম্যাটারটি আবার শুনানির জন্য আসবে। অভিযোগ এটা ছিল যে দুর্নীতির পাশে দাঁড়াবার জন্য সরকার এই পদক্ষেপ একদমই। দেখুন, তার কারণ হচ্ছে এই যে দুর্নীতি হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে, সেই দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে অনেকেই। সরকারি আধিকারিক যেমন রয়েছে, সেমন মন্ত্রিসভার সদস্যও রয়েছে। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত সেই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে টাকা আদায় করার নির্দেশ ছিল। রাজ্য সরকার এখনো পর্যন্ত কোনো টাকা আদায় করার কোনো প্রকার পদক্ষেপ নেয়নি। এবং শুধু তাই নয়, আমি আর্গুমেন্টের সময় দেখিয়েছিলাম যে কিভাবে টাকা আদায় করতে হবে, সেটাও কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সে কথা বলেছিলেন। সেখানে তখন বলেছিলেন যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উপর নির্দেশ ছিল ল্যান্ড রেভিনিউ আকারে সেই টাকাগুলো আদায় করতে হবে। কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রকার পদক্ষেপ আমরা দেখিনি। উল্টে তাদেরকেই টাকা দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে, যেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, যেটা দেওয়া যায় না। তার কারণ এই টাকা হলো জনগণের টাকা। জনগণের কাছ থেকে কর হিসেবে যে টাকা পান, রাজ্য সরকার সেই টাকা এইভাবে অপব্যবহার করতে পারে না। আসলে এটা ছিল যে ওদেরকে এই টাকা দিয়ে ওদের মুখ বন্ধ করতে চাইছেন। তার কারণ সিবিআইয়ের উপর একটি নির্দেশ ছিল, সিবিআইয়ের উপর নির্দেশ ছিল যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, বিশেষ করে এই সাদা খাতা জমা দিয়ে যারা পেয়েছেন, এক্সপায়ারি অফ দ্য প্যানেলে যারা পেয়েছেন, তাদেরকে প্রয়োজনে সিবিআই কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারে। একে এরা পয়সার বিনিময়ে চাকরি পেয়েছেন, তারপরে এদের কাস্টোডিয়াল ইন্টারোগেশন যদি হয় তাহলে এরা মুখ খুলতে পারে, তাহলে আরও অনেকের নাম আসতে পারে। এদের মুখ বন্ধ করানোর জন্য ঘুরপথে টাকা দেওয়ার বন্দোবস্ত করা। একবার যদি বলেন যে আজকের এই নির্দেশের ফলে কি কি ঘটতে চলেছে বা সরকার কি করতে পারবে? সরকার একদমই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়িদের, যারা গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মী ছিলেন, তাদেরকে ওই যে ভাতা দেওয়ার যে ডিসিশন নিয়েছিলেন মাসে 20,000 এবং 25,000, সেই ভাতা তারা দিতে পারবেন না। সেটিতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেন মহামান্য বিচারপতি অমৃতা সিনহা বেঞ্চ। আপনারা শুনলেন আইনজীবীদের তরফ থেকেও ইতিমধ্যেই সেটা জানানো হলো, এই যে ভাতায় বড় ধাক্কা রাজ্যে, 26শে সেপ্টেম্বর পর্যন্ত কোনো ভাতা নয় নির্দেশ হাইকোর্টের। আমি সরাসরি চলে যাবো শ্রাবন্তীর কাছে। শ্রাবন্তী, ঠিক একটু আগে আমরা যখন যোগ্য চাকরিহারা, যে যোগ্য শিক্ষক যারা চাকরিহারা, তাদেরও ঠিক এই জায়গায় বক্তব্য ছিল যে যোগ্য অযোগ্য আলাদা না করে যদি সবাইকে ভাতা দেওয়ার কথা বলা হয় তাহলে সেটাই হয়েছে যেটা হওয়ার ছিল। আইনজীবী ফিরদৌস শামীম তিনিও একই বিষয়টি সেখানে তুলে ধরলেন। তাহলে এরপর কি হবে? দেখো, স্পষ্টভাবে ভাতার যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল সেটা আপাতত দেওয়া যাচ্ছে না, তার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকছে। এখন প্রশ্ন যে মামলার প্রথম দিন থেকে বিচারপতি অমৃতা সিনহা বারবার বলছিলেন যারা এই টাকা পাবেন তাদের কাছ থেকে প্রতিদান হিসেবে রাজ্য সরকার কি পাবে। গ্রুপ সি গ্রুপ ডি একই সঙ্গে 9, 10, 11, 12 শুধুমাত্র গ্রুপ সি গ্রুপ ডিকে টাকা দেওয়া হচ্ছে এবং কারা অযোগ্য কারা যোগ্য সেই তালিকাও তৈরি করা হচ্ছে না। কতটা দুর্নীতি ছিল, কারণ ফিরদৌস শামীমদের প্রথম দিন থেকে বক্তব্য ছিল আদতে দুর্নীতির জন্য এই টাকা দেওয়া হচ্ছে। মূল বিষয়টা কিসের উপরে ভিত্তি করে আজকে বিচারপতি সিদ্ধান্ত নিলেন এবং বারবার তিনি বলছিলেন যে সরকার তো তাহলে বেকারদেরও ভাতা দিতে পারে। দেখুন, আমি প্রথমেই বলি যে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে। এই পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে বলে ইভেন 31শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকরা স্কুলে যেতে পারলেও, যারা এখনও পর্যন্ত স্পেসিফিক্যালি টেন্টেড বলে চিহ্নিত হননি, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি এর ক্ষেত্রে সেই ছাড়ও দেননি। ফলে তারা কি হয়েছে, তো সেখানে কিন্তু নিয়োগের দুর্নীতির পরিমাণ অনেক বেশি। আপনি যাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার কথা ছিল, অর্থাৎ সুপ্রিম কোর্ট বলেছিলেন যে যারা এই সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, এক্সপায়ারি অফ দ্য প্যানেলে চাকরি পেয়েছেন, তাদের কাছ থেকে টাকা ফেরত নেবেন। কলকাতা হাইকোর্ট বলেছিল 12% সুদের হারে সেই টাকা ফেরত নিতে হবে। তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার নির্দেশ, উল্টে তাদেরকেই আবার জনগণের করের টাকা ঘুরপথে পাইয়ে দেওয়া হচ্ছে। এই পাইয়ে দেওয়ার কারণ হচ্ছে অত্যন্ত পরিষ্কার। তার কারণ হচ্ছে কি, এরা তো অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন, এদের মুখ বন্ধ করা এক। দ্বিতীয় হচ্ছে এরা যদি মুখ খুলে দেন তাহলে কিন্তু যারা জেলে আছেন তার বাইরেও আরও অনেকে জেলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাছাড়াও এটি আমি খুব সাধারণের বোঝার জন্য আমি বলি, এটা আসলে হচ্ছে পিঠ বাঁচানোর একটি স্কিম।
এটা আপনি ওই ইন্টারিম রিলিফ হিসেবে দেখবেন, ইন্টারিম রিলিফ স্কিম হিসেবে দেখবেন না, এটা হচ্ছে পিঠ বাঁচানোর স্কিম। তার কারণ এরা তো অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে, এরা অর্থগুলো এখন তো ফেরত চাইবে, তার কারণ এদের অর্থটা, সেই অর্থটাও গেছে, আবার মাইনে হিসেবে যেটা পেয়েছেন সেটাও ফেরত লাগবে, ফলে অনেকের পিঠ বাঁচবে না। এটা যারা আন্দোলন করছেন তারা একটা কথা বলছেন যে আপনাদের জন্যই তারা টাকাটাও পাচ্ছেন না, কারণ এক্ষেত্রে রাজ্য সরকার যোগ্য অযোগ্য তালিকা না তৈরি করেই এই 20,000 টাকা বরাদ্দ করেছিল, এখন তো তারা পথে বসেছেন, তাহলে কিসের সমস্যা ছিল? আপনাদের করা মামলার জন্য এই সমস্যা হয়েছে? হ্যাঁ, অবভিয়াসলি, তার কারণ সাদা খাতা শিক্ষাকর্মীকে কেন আপনি ভাতা দেবেন? যার উপর নির্দেশ আছে তার কাছ থেকে টাকা ফেরত নেওয়ার, যে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছেন প্রয়োজনে সিবিআই কাস্টোডিয়াল ইন্টারোগেশন তাদের করতে পারবে, তাদেরকে মাসে মাসে টাকা দেওয়ার কারণ কি? এই টাকা, অথচ যারা বঞ্চিত হলো, আমরা কাদের হয়ে অ্যাপিয়ার করছিলাম? বঞ্চিত চাকরি প্রার্থী। আমরা বলছি দিতে হলে 31 লক্ষকে দাও, যে যারা টেন্টেড হিসেবে চিহ্নিত সেগুলোকে বাদ দিয়ে বাদবাকি 31 লক্ষকে ভাতা দাও। আমার স্পেসিফিক প্রেয়ারও আছে, ইন অল্টারনেটিভ তাদের প্রত্যেকে টাকা দাও। তাহলে যারা বঞ্চিত হলো, যারা রাস্তায় বসে থাকলো, তাদেরকে কেন টাকা দেবে না? যারা বঞ্চিত হলো তারা টাকা পাবে না, যারা সাদা খাতা জমা দিয়ে শিক্ষাকর্মী হিসাবে নিয়োগ পেল, মাইনে পেল, সেই মাইনে ফেরত দিতে হবে, তাদের সিবিআইয়ের কাস্টডিতে যেতে হবে, তাদেরকে টাকা দেওয়া হবে। এটা তো চলতে পারে না। এই পুরো রিট পিটিশনের সাপেক্ষে হলফনামা দেবে রাজ্য সরকার। 4 সপ্তাহের মধ্যে হলফনামা দেবে, তার প্রত্যুত্তরে আমরা 2 সপ্তাহের মধ্যে হলফনামা দেবো, তারপর ম্যাটারটি শুনানির জন্য আসবে। যেরকমটা বারবার মামলাকারীর আইনজীবীরা তাদের বক্তব্য যে দুর্নীতি আসলে ঢাকতে রাজ্য সরকার এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল এবং সেই সিদ্ধান্তটা আদালতের মুখে প্রশ্নের চিহ্নের মুখে পড়েছিল, যার জন্য বিচারপতি অমৃতা সিনহা প্রথম দিন থেকে বারবার একটা কথা বলছিলেন যে যাদের এই টাকা দেওয়া হচ্ছিল প্রতিদান হিসেবে রাজ্য সরকার কি পাচ্ছে তাদের কাছ থেকে। 2, তাহলে বেকাররা কেন ভাতা পারবেন না? যেটা আমরা শুনলাম ফিরদৌস শামীম আইনজীবী, তিনি বলছিলেন যে যারা পরীক্ষা দিয়েছিলেন অর্থাৎ প্রায় 32 লক্ষ, তাহলে তাদেরকে কেন এখানে ডিপ্রাইভ করা হলো বা বঞ্চিত করা হলো? একই সঙ্গে এত যে টাকা, সেটা জনগণের করের টাকা, সেটা এইভাবে যাচ্ছে কেন? যেহেতু শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট একেবারে স্পেসিফিক্যালি বলে দিয়েছিল যে এখানে রীতিমতো দুর্নীতি করে চাকরি পেয়েছেন অনেকে এবং যার জন্য গোটা প্যানেলটা খারিজ হয়েছে। তাহলে শীর্ষ আদালতের এই রায়ের পরেও রাজ্য শ্রাবন্তী, তুমি একটু সঙ্গে থাকো, শঙ্কর ঘোষ কি বলছেন আমরা একবার শুনে নিই। প্রশ্ন আছে, আরেকদিকে এই রাজ্যের সরকার দুর্নীতিকে যেভাবে উৎসাহিত করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের রায় রাজ্যের সরকারের গালে আরেকটি চপটাঘাত বলেই আমি মনে করি। ভাতা মামলার স্থগিতাদেশ বিচারপতি অমৃতা সিনহা 26শে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি থাকলো। চাকরিহারা গ্রুপ সিদের জন্য মাসে 25,000 টাকা ভাতা ঘোষণা হয়, গ্রুপ ডি এর জন্য মাসে 20,000 টাকা ভাতা ঘোষণা হয়। ভাতা মামলায় বড় ধাক্কা, রাজ্যের চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য ভাতা ঘোষণা করে রাজ্য, এবং বাড়িতে বসেও কেন মিলবে ভাতা, এমনই প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার। 4 সপ্তাহের মধ্যে রাজ্যের হলফনামা তলব করা হয়েছে। এই ভাতা ঘোষণা করার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন একবার শোনাই আপনাদের। এখানে তো কথায় কথায় পিল খায়, সব পিল খেয়ে মানুষকে কিল দেয়। বাংলায় ওয়ার্ড, আমি ইংরেজি ওয়ার্ড বলছি না। খেতে দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই, প্রবাদ। রাজ্য মন্ত্রিসভার অনুমতিক্রমে ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিমের নামে একটি স্কিম আমরা তৈরি করেছি। এর মাধ্যমে সিদ্ধান্ত হলো যে ওই গ্রুপ সি ও ডি কর্মচারীদের 1 এপ্রিল থেকে 2025 1 এপ্রিল থেকে মাসে যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত না হচ্ছে যথাক্রমে গ্রুপ সি 25,000 এবং গ্রুপ ডি 20,000 টাকা করে অনুদান দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে গ্রুপ সি এর জন্য 25,000 টাকা করে অনুদান এবং গ্রুপ ডি এর জন্য 20,000 টাকা করে অনুদান, আর সেই রাজ্যে নির্ধারিত ভাতার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের 26শে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ। এবং কিসের বেসিসে ভাতা মামলায় এই যে স্থগিতাদেশ বিচারপতি অমৃতা সিনহার, এবং শুধু তাই নয় 4 সপ্তাহের মধ্যে হলফনামা তলব রাজ্যে। চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য ভাতা
বা অনুদান ঘোষণা করে রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায় অনুদান ঘোষণা করেছিলেন, তার সেই বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। আর এই ভাতায় এবার আদালতে বড় ধাক্কা রাজ্যের নির্ধারিত ভাতার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্ট। 26শে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ, মানে 26শে সেপ্টেম্বর পর্যন্ত কোনো ভাতা নয়। রাজ্যের ভাতার সিদ্ধান্তে স্থগিতাদেশ হাইকোর্টে। ভাতা মামলায় স্থগিতাদেশ বিচারপতি অমৃতা সিনহার। চাকরিহারা গ্রুপ সির জন্য মাসে 25,000 টাকার অনুদান ঘোষণা করা হয় এবং গ্রুপ ডির জন্য মাসে 20,000 টাকা ভাতা অনুদান ঘোষণা করা হয়। আর সেই অনুদানের উপরই এবার স্থগিতাদেশ হাইকোর্টে। জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। জয়প্রকাশ বাবু, 26শে সেপ্টেম্বর পর্যন্ত কোনো ভাতা বা কোনো অনুদান নয়, অন্তর্বর্তী স্থগিতাদেশ, কিভাবে দেখছেন বিষয়টি? না, বিষয়টি কার পক্ষে কার বিপক্ষে এই প্রশ্ন তো আজকে উঠে আসছে, এবং কোন আইনের অধীনে জুডিশিয়ারি একটা নির্বাচিত সরকারকে যাতে কোনোভাবে কাজ না করতে পারে তার জন্য উঠে পড়ে লেগেছেন। এর আগে আমরা দেখেছি হাইকোর্টের কয়েকটি বেঞ্চ সুপরিকল্পিতভাবে তারা কিভাবে রাজ্যের সব কাজকে আটকে দেওয়ার মতন ব্যবস্থা করেছিলেন, এবং আইনি সহায়তা থাকুক না থাকুক, আইনি বিধান থাকুক না থাকুক। আমরা দেখেছি অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রে প্রকৃষ্ট উদাহরণ, যে তিনি একের পর এক তিনি অর্ডার দিয়ে গেলেন, ইন্টারিম অর্ডার সমস্ত সরকারের বিরুদ্ধে, একটা নির্বাচিত সরকার, জনপ্রিয় সরকারের বিরুদ্ধে, এবং কার হয়ে দিয়েছেন সেটা পরিষ্কার হয়ে গেল যে বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছিলেন। টাকা নিয়েছিলেন কিনা আমরা জানি না, কিন্তু এজেন্ট হিসেবে যেদিন রিজাইন করলেন তার পরের দিন বিজেপিতে জয়েন করলেন, তারপর এমপি হলেন। এই রকমই ঘটনা আরো 2-3টে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। কারুর রাজনৈতিক অন্তর্নিহিত বিশ্বাস আছে, মতবাদে বিশ্বাস করেন, তারই প্রতিফলন তাদের রায়ে বা অর্ডারে বারবার প্রকাশিত হচ্ছে, সামনে আসছে। এবং ওয়েলফেয়ার সোসাইটি বলে ইন্ডিয়াতে আমরা যেটা জানি, ইন্ডিয়ার সংবিধান, সেই ওয়েলফেয়ার সোসাইটির বদলে তারা চাইছেন সমস্ত রকম মানুষের সাহায্যে আসে এমন যে ব্যবস্থা, সেটাকে পশ্চিমবঙ্গের মধ্যে অন্তত ধ্বংস করে দিতে হবে, আটকে দিতে হবে, যাতে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা না বাড়ে। এই জিনিসটা, মনোভাবটা প্রতিফলিত হচ্ছে অনেক ক্ষেত্রে। আমরা খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, গরিব মানুষ তাদের প্রতিবিধান, তাদের সংসার চালানোর যে ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, জাস্টিসের চেয়ারে বসে অনেকে তাদের সেই জিনিসটা ভালো লাগছে না। ধন্যবাদ জয়প্রকাশ। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজোন বুকস,